সকাল থেকেই বাড়িটা যেন একটা আগ্নেয়গিরি, যেটা কোনো মুহূর্তে ফেটে পড়তে পারে। রান্নাঘর থেকে শাশুড়ি সরলা দেবীর চড়া গলা যখন ড্রয়িং রুম ছুঁয়ে রাস্তায় পৌঁছালো, তখনই বোঝা গেল আজ সকাল থেকেই বাড়িটার আবহাওয়া চরম গরম। যে কোনো মুহূর্তে একটা তুলকালাম কাণ্ড ঘটে যাবে। এই সামান্য ডালটাতেও নুন ঠিক মতন দিতে পারো না। সারাদিন ওই মরণ মোবাইলটা ঘাঁটলে আর রান্নায় মন বসবে কি করে? বৌমা মিমি চুপচাপ দাঁড়িয়ে আছে, মাথাটা নিচু। ঘাবড়ে একটু আগে তড়িঘড়ি করতে গিয়ে বরফ থেকে বের করে রাখা ট্যাংরা মাছটা কড়াইতে দিতেই তেল ছিটকে পড়েছে তার মুখে। গালের এক পাশ তেলের ফোঁটা লেগে লাল হয়ে গেছে, তীব্র জ্বালা করছে। কিন্তু সেদিকে তাকানোর ফুরসত নেই তার। আর প্রতিবাদ করার সাহস সে তো বিয়ের পর এই বাড়িতে আসার কিছুদিনের মধ্যেই হারিয়ে ফেলেছে। এই বাড়িতে আসার পর থেকে মিমির জীবনটা যেন একটা ভুল সংশোধনের খাতা হয়ে দাঁড়িয়েছে। কখনো তরকারি পাতলা, কখনো খাবার পরিবেশন গুছিয়ে হয়নি, কখনো কাপড় ঠিক মতন শোকোয়নি, কখনো সে বড্ড বেশি কথা বলে, আবার কখনো সে অতিরিক্ত চুপচাপ, মনে অহংকার। অদ্ভুত এক সমীকরণ। সে যাই করুক না কেন, দিন শেষে দোষটা তারই। শ্বশুরমশাই মানুষটা মন্দ নয়, কিন্তু সারা জীবন স্ত্রীর দাপটের সামনে চুপ থাকতে থাকতে এখন আর অন্যায় দেখলেও মুখ খোলার অভ্যাসটাই চলে গেছে ওনার। আর মিমির স্বামী সৌরভ, সে তো বেশিরভাগ সময় অফিস আর কেরিয়ার নিয়েই ব্যস্ত। ফলে দিনের পর দিন এই চার দেওয়ালে মিমি একাই এক অন্তহীন যুদ্ধ লড়ে যাচ্ছিল। কিন্তু সেই দুপুরে হঠাৎ করেই ছন্দপতন ঘটল। পরলোকগত ঠাকুমার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুদিন আগে এসে হাজির হয়েছে সৌরভের বোন তৃষা। বিয়ের মোটে বছর খানেক হয়েছে তার। সব সময় যে মেয়েটা বাড়ি মাথায় করে রাখত, আজ সে কেমন যেন ম্রিয়মাণ নিশ্চুপ। সরলা দেবী মেয়ের মুখ দেখেই বুঝলেন কিছু একটা গড়বড় হয়েছে। জিজ্ঞেস করলেন, কিরে তৃষা, জামাইয়ের সঙ্গে ঝগড়া হয়েছে নাকি? তৃষা একটা ম্লান জোরপূর্বক হাসি টেনে বলল, না মা, তেমন কিছু না, ব্যাস ওইটুকুই। কিন্তু সেদিন রাতে ঘরের নিস্তব্ধতা ভেঙে এক অন্য সত্য সামনে এলো। মাঝরাতে তিশার ঘরের পাশ দিয়ে বাথরুমে যাওয়ার সময় মিমি শুনল ভেতর থেকে চাপা কান্নার শব্দ আসছে। তৃষা কাঁদছে, নাক টেনে টেনে, খুব আস্তে, বালিশে মুখ গুজে, যেন কেউ শুনে ফেললে তার কান্নারও অপমান হবে। সবাই যদি জানতে পারে, মা বাবা ভাই বৌদিরা মন খারাপ করবে, চিন্তিত হয়ে পড়বে। মিমি দরজার বাইরে দাঁড়িয়ে এক অদ্ভুত দীর্ঘশ্বাস ফেলল। এই কান্নার সূর্যে তার বড্ড চেনা। পরদিন সকালে চা ঢালতে গিয়ে মিমি হয়তো রাতের ঘটনা নিয়েই চিন্তা করছিল। অন্যমনস্ক হয়ে হাত থেকে ফসকে তার সাধের চীনামাটির কাপটা মেঝেতে পড়ে ভেঙে চুরমার হয়ে গেল। ঝনঝন শব্দটা হতেই সরলা দেবী যেন এক পরম সুযোগ পেয়ে গেলেন। রণংদেহী মূর্তিতে রান্নাঘরে ঢুকলেন তিনি। বাপের বাড়ি থেকে কিছু কি আদৌ শিখে এসেছ? এত চঞ্চল হলে চলবে না, ধীর স্থির হও, না হলে পয়সা এভাবেই ধ্বংস হবে। যারা রোজগার করে তারাই বোঝে। দিলে তো এত দামি কাপটা শেষ করে, কতদিন ধরে যত্নে রেখেছিলাম। মিমি ভয় যেন কাঁপছিল। সে ভাবল কি এমন ভুল করেছে সে। থতমত হয়ে বলল, মা, বিশ্বাস করুন, ইচ্ছে করে হয়নি। মা, কাপ তো আমার হাত থেকেই ভাঙতে পারত। হঠাৎ পেছন থেকে আসা তৃষার এই শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠস্বরে গোটা ঘরটা এক নিমেষে নিস্তব্ধ হয়ে গেল। সরলা দেবী চরম অবাক হয়ে মেয়ের দিকে তাকালেন। তুই মাঝখানে কথা বলছিস কেন তৃষা? আমাদের কথার মধ্যে আসিস না। তৃষার চোখ দুটো ততক্ষণে লাল হয়ে গেছে। সে মায়ের চোখের দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল, কারণ এখন আমি বুঝি মা, বউ হয়ে অন্য বাড়িতে গিয়ে একটা মেয়ের কেমন লাগে। সরলা দেবী বিরক্ত হলেন। ও মা, শ্বশুরবাড়ি গিয়ে দুদিনেই দেখছি মেয়ের দেমাক আর জ্ঞান উতলে পড়ছে। এবার তৃষা নিজের গলার স্বর চড়ালো। জ্ঞান না মা, কষ্ট, নিজের বুক চেরা কষ্ট থেকে বলছি। ভেবেছিলাম বলবো না, বলতে বাধ্য হলাম মা। ওই শ্বশুরবাড়িতে ভাতের ফ্যান গলাতে গিয়ে
আমি কিছু ভাত ফ্যানে ফেলে দিয়েছিলাম। একদিন ডাল বসিয়ে ঘুমিয়ে পড়েছিলাম বলে ডাল পুড়ে গিয়েছিল। ওই অপরাধে আমাকে সবার সামনে দাঁড়িয়ে যে ভাষায় অপমান করা হয়েছিল, তুমি জানো মা, আমি সারাদিন ঘুমাতে পারিনি। বালিশ ভিজিয়ে কেঁদেছিলাম। তখন মনে হচ্ছিল যদি আমার মা আমার পাশে থাকতো, যদি কেউ আমাকে একটু আগলে রাখতো। মিমি পাথরের মূর্তির মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখ দিয়ে তখন জল গড়াচ্ছে। তৃষা এবার মায়ের ঠিক সামনে গিয়ে দাঁড়ালো। আজ এখানে দাঁড়িয়ে বুঝছি মা, তুমি ঠিক সেই নরকটাই রোজ তৈরি করে চলেছ এই বাড়ির বৌদির জন্য। যে কথাগুলো অন্য বাড়িতে শুনে আমি রোজ তিল তিল করে মরছি, তুমি সেই একই বিষাক্ত কথাগুলো এখানে রোজ ওকে শোনাও। সরলা দেবী বাকরুদ্ধ, কিন্তু তৃষা থামল না। মা, আমি যখন চাকরি করতাম না, ঘরে বসে থাকতাম, তুমি কি কোনোদিন আমাকে বলেছ আমার ছেলের ঘাড়ে বসে খাস? বলনি, কারণ আমি তোমার নিজের পেটের মেয়ে। তাহলে বৌদিও তো কারো না কারোর কোলের, মানে আদরের মেয়ে মা। তাকে এই কথা বলতে তোমার বুকটা একটুও কাঁপে না? তাছাড়া বৌদি চাকরি করলেও অশান্তি করবে, না করলেও খোঁটা দেবে। অমুকের বউ মেয়ে চাকরি করে, আমার মেয়ে চাকরি করছে, কত টাকা আনছে, ইত্যাদি ইত্যাদি। ঘরের বাতাস তখন ভারী হয়ে উঠেছে। শ্বশুরমশাই খবরের কাগজটা নামিয়ে এক দৃষ্টিতে স্ত্রীর দিকে তাকিয়ে আছেন। সৌরভ অফিসে যাওয়ার জুতো পরতে পরতে দরজার আড়ালে থমকে দাঁড়িয়ে গেছে। নিজের মায়ের এই রূপ আর স্ত্রীর এই নীরব যন্ত্রণা যেন আজ প্রথম তার পুরুষতান্ত্রিক চোখ দুটো খুলে দিল। তার মা এমন করতে পারে সে ভাবতেই পারে না। তৃষার গলা এবার কান্নায় কেঁপে উঠল। আজকাল এত বৌমা কেন ঘর ছেড়ে চলে যায় জানো মা? কারণ তারা সবাই খারাপ বা অহংকার, নিজের সুবিধের জন্য যায় না। তারা আসলে ক্লান্ত। প্রতিদিনের এই সূক্ষ্ম সূক্ষ্ম অপমান সহ্য করতে করতে মানুষ ভেতর থেকে ভেঙে গুঁড়ো হয়ে যায়। এক ফ্যামিলি থেকে অন্য ফ্যামিলিতে এসেছে, সময় তো দাও বুঝতে। নিজেকে প্রশ্ন করো, তুমি পেরেছিলে প্রথমেই সব পারফেক্ট করতে? নিজের সন্তানকে যেমন পুরোপুরি পারফেক্ট তৈরি করা যায় না, তেমনি অন্যের সন্তান পারফেক্ট হবে সেটা আশা করাও ভুল। এটা তোমার বোঝা উচিত মা। সংসার একদিনে ভাঙার সিদ্ধান্ত কেউ নেয় না। প্রতিদিন একটু একটু করে ভাঙতে ভাঙতে একদিন শেষ হয়ে যায়। মিমির চোখ থেকে তখন টপ টপ করে জল পড়ছে। আজ তার মনে হলো এই মরুভূমিতে অবশেষে কেউ একজন তার হয়ে কথা বলল, যে কথাগুলো তার স্বামীর বলা উচিত ছিল, কিন্তু যে স্বামী মায়ের অবাধ্য হতে না পারার কাপুরুষোচিত অজুহাতে চিরকাল অন্ধ সেজে রইল। তৃষা এগিয়ে গিয়ে মিমির কাঁপতে থাকা হাত দুটো নিজের হাতের মুঠোয় নিল। তুমি একদম মন খারাপ করবে না বৌদি, আর কোথাও যাওয়ার কথা ভাববেও না। এটা তোমার বাড়ি, তোমার সংসার, নিজের অধিকার আদায় করে নেবে। এখানে মাথা উঁচু করে থাকবে, খাবে, কোনো অসুবিধা হলে বলবে। তুমি যত চুপ থাকবে তত তোমাকে নিয়ে পুতুল খেলা খেলবে সকলে। ভুল মানুষেরই হয়, ভুল হলে আমরা সবাই মিলে একসঙ্গে আলোচনার মাধ্যমে শুধরে নেব, কিন্তু এই বাড়িতে কাউকে ছোট করা হবে সেটা আমি অন্তত হতে দেব না। তারপর সৌরভের দিকে ঘুরে তৃষা বলল, হ্যাঁ, যদি বলিস আমি বিয়ে হয়ে যাওয়ার পর এই সংসারে কেন কথা বলছি, তাহলে বলবো, এই যে দাদা, মুখে কুলুপ এঁটে বসে থাকিস না, অন্যায়ের প্রতিবাদ করবি। বাবা আমাকে সম্মান শ্রদ্ধা করবি, ভয় নয়। চিরকাল ভয় করে এসেছিস বলে তুই এখনো কি তাই করবি? তোর সংসার তোকেই সামলাতে হবে রে দাদা। আমি তোকে ঝগড়া বা অশান্তি করতে বলছি না, বুঝিয়ে বলবি। তারপরেও না হলে তখন অন্য ব্যবস্থা। যাক, আমি আর কিছু বলতে চাই না, তোর সংসার তুই বুঝে নে। সরলা দেবী ধপ করে একটা চেয়ারে বসে পড়লেন। নিজের স্বামীর দিকে তাকিয়ে অসহায় গলায় বললেন, কি গো, তুমি চুপ করে আছো কেন? কিছু বলছো না যে? শ্বশুরমশাই একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, কি বলবো সরলা, জীবনের প্রথমবার তুমি নিজের আয়নায় নিজের আসল রূপটা দেখলে, আজ চুপ থাকাই ভালো। দুপুরের খাবার টেবিলে পরিবেশনটা বেশ থমথমে।
মিমি যখন সবার পাতে ভাত বেড়ে দিচ্ছিল, তখন সরলা দেবী নিজে হাত বাড়িয়ে মিমির প্লেটে রুই মাছের সবচেয়ে বড় টুকরোটা তুলে দিলেন সযত্নে। তারপর অত্যন্ত মৃদু, প্রায় শোনা যায় না এমন গলায় বললেন, আজকের ডালটা কিন্তু খুব ভালো হয়েছে রে মিমি, নুন ঝাল একদম ঠিক আছে। খুব সাধারণ একটা কথা, কিন্তু এই সামান্য একটু প্রশংসার ছোঁয়ায় মিমির চোখ দুটো আবার ভিজে উঠল। তবে এবার আর সেই জল টপ টপ করে ভাতের থালায় পড়ল না। এবার তা ছিল এক পরম স্বস্তির আনন্দাশ্রু। আবহাওয়ার বদল হচ্ছে, কখনো কখনো একটা আস্ত সংসার ভেঙে যায় প্রতিদিনের ছোট্ট ছোট্ট অবহেলায় আর অভিমানে। আবার সেই মৃতপ্রায় সংসারটাই বেঁচে ফেরে কারোর একটা সাহসী প্রতিবাদ আর একটুখানি ভালোবাসায়। রাত পেরিয়ে ভোর হলো। আজ হলো সেই দিন। আজকের দিনটা একদম আলাদা। সকাল থেকেই পুরো বাড়িতে যেন একটা উৎসব উৎসব রব। ড্রয়িং রুমে সুগন্ধি রজনীগন্ধার মালা সাজানো হচ্ছে। ঠাকুর ঘরের পাশে ছাউনি দেওয়া কিছুটা জায়গা, সেখানে নিয়ম মেনে ভোগের রান্না হচ্ছে অল্প পরিমাণে। সেখান থেকে ভেসে আসছে খাঁটি ঘিয়ে ভাজা লুচি, সুজি, বেগুন ভাজা, ছানার পায়েসের সুবাস। আর ফলমূলের আয়োজনও রয়েছে। ঘরোয়া অনুষ্ঠান হলেও আয়োজনে কোনো খামতি নেই, কারণ আজ সরলা দেবীর নিজের শাশুড়ির, অর্থাৎ বাড়ির পরলোকগত ঠাকুমার মৃত্যুবার্ষিকী। সরলা দেবী নিজের হাতে ভোগ রান্না করেন। সরলা দেবী বসার ঘরে তদারকি করতে করতে আবারও উচ্চস্বরে বলতে লাগলেন, শাশুড়ি মানে তো মায়ের মতোই। আমি কিন্তু নিজের শাশুড়িকে দেবীর মতো শ্রদ্ধা করতাম, তাই তো এখনো ওনার চলে যাবার দিনটিতে ঠাকুরের কাছে পূজা দিই, অল্প আয়োজন করি। আজকালকার বৌমারা তো এসব সংস্কৃতির শও বোঝে না, শুধু অধিকার ফলানো জেনে। ভালো করে দেখে শিখে রাখো মিমি, একেই বলে শ্রদ্ধা ভক্তি। কি গো, খারাপ কিছু বললাম? আবার বলতেও ভয় লাগে। বৌমা মিমি সকাল 6টা থেকে একা হাতে দুপুরে স্পেশাল খাবার রান্নার জোগাড় সামলাচ্ছে। একদিকে গ্যাসে চিলি পনির, অন্য গ্যাসে ফুটতে থাকা চালের পায়েস, অন্যদিকে চায়ের জন্য রয়েছে ইন্ডাকশন, কারণ চা এই বাড়িতে অনেকবার হয়। ননদ তৃষা এগিয়ে এলো বৌদিকে সাহায্যের জন্য। মিমি বলে, তুমি তোমার শ্বশুরবাড়িতে তো করোই, দুদিনের জন্য এসেছো, বিশ্রাম করো। মা যদি দেখে তোমাকে দিয়ে কাজ করাচ্ছি, দুটো কথা আমাকে শুনিয়ে দেবে। বৌদি, ছাড়ো তো মায়ের কথা, তুমি বসো একটু, আমি লুচি ভেজে দিচ্ছি। পোলাওটা তুমি করবে নাকি আমি বানাবো? গাজর, ক্যাপসিকাম, বিনস কেটে দিচ্ছি। পোলাওয়ের চালটা ভিজিয়ে রাখছি। সরলা দেবী সঙ্গে সঙ্গে বললেন, না না, ও এসব পারবে না, জামাই আসবে, হাত পুড়িয়ে ফেলবে, ছুরিতে হাত কেটে যাবে। মিমি ভাবল, চুপ থেকে গোমড়ানোর থেকে দুটো কথা বলি। তার ননদের কথা মনে পড়ে গেল। মিমি আস্তে হেসে বলল, আমি তো পারি মা, হাত পুড়লে কাটলেও অসুবিধা নেই, আমি তো এই বাড়ির বৌমা, তাই না? ঘরটা আচমকা চুপ হয়ে গেল। সরলা দেবী বুঝলেন কথাটার মধ্যে একটা গভীর খোঁচা আছে। তিনি গম্ভীর হয়ে বললেন, তোমার কথাবার্তা আজকাল খুব অন্যরকম হয়েছে মিমি, শুধু মুখে মুখে তর্ক করা শিখেছ। বলে চুপ করে গেলেন। একরকম অভ্যেসেই সে বলে ফেলে। তারপর আবার নিজেকে সামলে নিলেন। মিমি কপালের ঘামটা শাড়ির আঁচলে মুছতে মুছতে এতদিনের জমে থাকা অপমান, বাপের বাড়ি যেতে না পাবার কষ্ট আর ধৈর্যের বাঁধটা এবার যেন মিমির ভেঙে গেল। শাশুড়ির অতীত ও আসল রূপ সম্পর্কে তার ধারণা ততক্ষণে সুস্পষ্ট। কোনো বিশেষ আত্মীয় এলে বাড়িতে তখন সরলা দেবী রান্না করবে, মিমিকে রান্নাঘরে ঘেঁষতে দেবে না, আর অন্যদিন মিমিকে দিয়েই রান্না করাবে। না পারলে তো কথাই নেই, আত্মীয়দের সামনে বলবে ও তো করবেই, আমি যতদিন আছি আমিই করি। আড়ালে চুপি চুপি করে বলে, আসলে ঠিক গোছানো কাজ করতে পারে না, বুঝলেন তো? আমি বাবা আমার মেয়েকে সব শিখিয়েছি। সে মনে মনে ভাবল, উনি আর পাল্টাবেন না। মিমি শান্ত কিন্তু দৃঢ় পায়ে ডাইনিং টেবিলের সামনে এসে দাঁড়ালো। সরলা দেবীর চোখের দিকে তাকিয়ে পরিষ্কার গলায় বলল, একটা কথা বলবো মা, রাগ করবেন না।
আপনি আমাকে মনে না রাখলে আমি আপনাকে কেন মনে রাখবো মা? আপনি আমাকে স্নেহ না করলে আমি আপনাকে চিরকাল অন্ধের মতো শ্রদ্ধা করে যাব। এমনটা আশা করা বোধহয় ঠিক নয়। মেয়ে জামাই এলে আপনার বাড়ি উৎসবের আলোয় সেজে ওঠে, আর বৌমা বছরে দুদিনের জন্য বাপের বাড়ি যেতে চাইলে আপনার মুখটা অমাবস্যার মতন কালো হয়ে যায়। এই দ্বিচারিতা কেন মা? মিমি একটু দম নিয়ে বলতে লাগলো, যার নিজের ছেলে ও মেয়ের জন্মদিন শুধু মনে থাকে আর ঠাকুরের কাছে পুজো দেন, কিন্তু ঘরের বৌমার জন্মদিন মনে থাকে না, এমনকি মনে রাখার চেষ্টাও করেন না। তারও তো মন আছে মা। বিয়ে হয়ে এসে আমি আপনার জন্মদিন পালন করেছিলাম এই ভেবে যে আপনি খুশি হবেন, কিন্তু আপনি উল্টে তার অন্য মানে করলেন। আমাদের বাড়িতে ঘরের বউদের জন্মদিন পালন করা হয় না, ওসব নাকি আদিক্ষেতা। পরে শুনলাম আপনি অন্যভাবে তার ব্যাখ্যা করেছেন। এতদিনের সব নিয়ম পাল্টে দেবে এই মেয়েটা এসে। সারা ঘরে এক মুহূর্তের জন্য পিন পতন নীরবতা নেমে এলো। সরলা দেবী হাঁ করে তাকিয়ে রইলেন। মিমি থামল না। সে সোজা সরলা দেবীর চোখের দিকে তাকিয়ে আসল সত্যটা উগরে দিল। আজ ঘটা করে মৃত্যুবার্ষিকীতে ঠাকুরের কাছে পূজা দিচ্ছেন মা, কিন্তু ঠাকুমা যখন বেঁচে ছিলেন তখন তাকে আপনি কেমন ছোট মুখে বড় কথা বলছি বলবেন। আমি তো সব জানি মা। আপনি নাকি তখন ঘরে কম থাকতেন, কাজকে বড্ড ভয় পেতেন। সংসারের বেশিরভাগ খাটুনির কাজ তো জেঠিমা একাই করতেন। জেঠুর রোজগার খুব কম ছিল, জেঠিমা মাথা নিচু করে সব করে গেছেন। আপনি কেবল বাইরের কাজ করতে ভালোবাসতেন, আর বাড়িতে কোনো অতিথি বা আত্মীয় এলে নানা কাজের অজুহাতে নিখুঁত কৌশল করে আপনি বাইরে বেরিয়ে যেতেন, সব দায়িত্ব জেঠিমার উপর ফেলে দিয়ে। আপনার এই রকম কৌশল করে এড়িয়ে যাওয়ার অনেক রেকর্ড আছে মা। মানুষ বেঁচে থাকতে তাকে যত্ন করাটাই আসল। মৃত্যুর পর সে তো আর জানতে আসবে না যে তার জন্য কতটা ঘটা করে পুজো দেওয়া হলো। আপনিই তো বললেন ছোটদের বড়দের অনুসরণ করতে। আমিও ভাবছি ঠিক সেটাই পালন করব। আপনি নিজের শাশুড়ি আর জায়ের সাথে যে রূপ করেছেন, আমিও ঠিক সেটাই আপনার উপর প্রয়োগ করব কি? না মা, আমি সেটা করব না। তাহলে তো সংসার এগোবে না, পিছিয়েই থাকবে। কিছু মনে করলেন মা? সত্যিটা সামনাসামনি বললাম বলে। আমি একটু স্পষ্ট কথা বলতে ভালোবাসি। কথাগুলো যেন তপ্ত শেলের মতন সরলা দেবীর বুকে বিঁধল। তার মুখটা রাগে, নিজের অতীত ফাঁস হয়ে যাওয়ার অস্বস্তিতে লাল হয়ে উঠল। তিনি মাথা নিচু করে কাঁপতে কাঁপতে সোফায় বসা নিজের ছেলের দিকে তাকালেন। সৌরভ, দেখ তোর বউ আজ কেমন সব কথা বলছে। তোরা ছোট থেকে দেখিসনি আমি এই সংসারের জন্য কি করেছি? আমার শাশুড়ির জন্য কি কম করেছি? সরলা দেবীর গলায় তখন আর্তনাদ। সৌরভ আর তৃষা দুজনেই টেবিলের দুপ্রান্ত থেকে একে অপরের দিকে তাকালো। তাদের চোখে কোনো রাগ নেই, বরং আছে এক অদ্ভুত অপরাধবোধ আর বিস্ময়। তারা দুজনেই ছোটবেলা থেকে দেখেছে তাদের মা আসলেই কিভাবে কাজের ভয়ে জেঠিমার উপর সমস্ত দায়িত্ব দিয়ে পাশ কাটিয়ে চলে যেতেন। সরলা দেবী গর্জে উঠলেন যে তোমায় বলেছে সে শাশুড়ি বৌমার মধ্যে সম্পর্ক খারাপ করতে চাইছে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে এবার সোফা ছেড়ে উঠে দাঁড়ালো ননদ তৃষা। সে সোজা এসে বৌদি মিমির পাশে দাঁড়ালো এবং মায়ের দিকে তাকিয়ে বলল, আমি এসব নিয়ে আর কাদা ছোড়াছুড়ি করতে চাই না। তবে তুমি এতক্ষণ বৌদির বাপের বাড়ি যাওয়া নিয়ে যা যা বললে, তা শুনে আমার নিজের শ্বশুরবাড়ির কথা মনে পড়ে যাচ্ছিল। শাশুড়িরা বউদের উপর যে অমানসিক আচরণ করে, সেটা যখন নিজের মেয়ের উপর হয় তখন কেমন লাগে মা? তোমরা কি একবারও ভাবো না? তোমরা তো জানো না আমার নিজের শ্বশুর বাড়িতেও এই জামাই ষষ্ঠী নিয়ে কি অশান্তি চলছে। আমার শাশুড়িও ঠিক তোমার মতোই বলছেন, বৌমা, জামাই ষষ্ঠীতে বাপের বাড়ি গেলে ওনার জামাই ও মেয়ের সেবা কে করবে? আমি নিজে ভুক্তভোগী মা। তৃষা এগিয়ে গিয়ে সরলা দেবীর হাত দুটো ধরে বলল, আজ নিজের চোখে তোমার এই রূপ দেখে আমার কষ্ট হচ্ছে মা।
আজ তোমার মতো শাশুড়িদের জন্যই কত কত বৌমারা সহ্য করতে না পেরে ঘর ছাড়া হয়। এই দ্বিচারিতা এবার বন্ধ হোক। মেয়ের মুখের এই আকুল আর্তনাদ আর নিজের জীবনের চেনা সত্যগুলো চাবুকের মতন আছড়ে পড়ায় সরলা দেবী একদম ভেঙে পড়লেন। তার দীর্ঘদিনের অহংকার চূর্ণ হয়ে গেল। তিনি সোফায় বসে ফুঁপিয়ে কেঁদে উঠলেন। নিজের ভুলটা তিনি এবার সত্যি সত্যি উপলব্ধি করতে পারলেন। মায়ের এই ভেঙে পড়া দেখে তৃষা রাগ ভুলে তার পাশে গিয়ে বসল। মায়ের মাথায় হাত বুলিয়ে শান্ত কিন্তু বোঝানোর সুরে বলল, মা, কেঁদো না। তুমি যে নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করছো, এটাই অনেক বড় কথা। তুমি নিজেকে একটু বদলে দেখো মা, দেখবে তোমার নিজের মেয়েকে তোমার আর অত মিস করতে হবে না। কারণ ঘরের বৌমাই তখন তোমার নিজের মেয়ে হয়ে উঠবে। তুমি যদি সবাইকে সহযোগিতা আর সহমর্মিতা দাও, তবে বড্ড সহজে সবাইকে আপন করা যায়। মনের ভেতর কৌশল করে শুধু নিজের ভালোটা ভাবলে দুনিয়ায় কেউ তোমায় পছন্দ করবে না মা। দিনের শেষে তুমি বড্ড একা হয়ে যাবে। তুমি নিজেকে শুধরে নাও, দেখবে এই সংসারের সবাই তোমার অনুগত হবে, তোমাকে মন থেকে ভালোবাসবে। সরলা দেবী চোখের জল মুছে মিমির দিকে তাকালেন। অপরাধবোধে তার গলা বুজে আসছিল। তিনি মিমির হাত দুটো জড়িয়ে ধরে বললেন, আমাকে ক্ষমা করিস বৌমা। নিজের মেয়েটা যখন শ্বশুর বাড়িতে কষ্ট পাচ্ছে শুনলাম, তখন আমার চোখটা খুলল। আমি সত্যিই বড্ড অন্যায় করে ফেলেছি রে। তুই এই জামাই ষষ্ঠীতে অবশ্যই তোর বাপের বাড়ি যাবি। আমি নিজে দাঁড়িয়ে থেকে তোকে পাঠাবো। একটু থেমে সরলা দেবী চোখের কোণটা মুছে একটা ম্লান হাসলেন। তারপর সৌরভ আর তৃষার দিকে তাকিয়ে বললেন, না হলে এক কাজ করলে হয় না? বৌমার বাবা মাকে ফোন করে ডেকে নিলে কেমন হয়? আমাদের সামনের ওই ভালো রেস্তোরাঁটায় গিয়ে সবাই মিলে একসঙ্গে সেলিব্রেট করব। কিরে তৃষা, তোর ননদ আর নন্দাই শ্বশুর শাশুড়িকেও ডেকে নিতে পারিস। কাউকেই আজকে আর গরমে রান্নাঘরে পুড়তে হবে না। সবাই মিলে গল্প করব, আনন্দ করব, মজাই মজা হবে। সৌরভ বলে উঠল, কেন মা, অনলাইনে অর্ডার করলেও তো হয়। তোরা যেটা ভালো বুঝবি করিস কেমন? বলে সরলা দেবী মুখে পানটা পুড়লেন। মিমি আর নিজেকে ধরে রাখতে পারল না। সে হাঁটু কেড়ে শাশুড়ির কোলে মাথা রাখল। সৌরভ আর তৃষা দূর থেকে হাসি মুখ করে একে অপরের দিকে তাকালো। এতদিনে সরলা দেবীর সাজানো চালে চলা আর নিজের স্বার্থ চরিতার্থ করার দৃষ্টিভঙ্গির পরিবর্তন হতে চলেছে। সরলা দেবীর ভেতরে লুকিয়ে থাকা আসল নরম মনটা জেগে উঠল। ঘরের কোণে দেওয়ালে টানানো সৌরভের প্রয়াত ঠাকুমার পুরনো তেল রঙের ছবিটার দিকে সবাই তাকিয়ে তাকে প্রণাম করে ঠাকুরের গান গাইছেন, তার আত্মার শান্তি কামনা করছেন। তখন সমস্ত ধূপের ধোঁয়াটা যেন সেই ছবির চারপাশ দিয়ে এক অদ্ভুত মায়া তৈরি করছিল। সেই গভীর নীরবতার ভেতর থেকে যেন ঠাকুমার ছবিটাই এক অমোঘ প্রশ্ন ছুড়ে দিচ্ছিল, শ্রদ্ধা কি শুধুই মৃত্যুর পর ফুল, মালা, ভোগ আর ভুরিভোজ ভালো মন্দ খাবারের আড়ম্বরে বেঁচে থাকে, নাকি বেঁচে থাকতে বাড়ির মানুষটাকে একটুখানি ভালোবাসার স্পর্শ দেওয়ার নামই আসল শ্রদ্ধা?